ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। আমি গৌরী সাহা, তোমাদের গৌরী ম্যাম। আজ আমরা আলোচনা করব প্রতিবেদন নিয়ে। দেখো কি প্রতিবেদন নিয়ে আমরা আলোচনা করব। সম্প্রতি একটা ঘটনা ঘটে গিয়েছে। আমরা জানি যে কেরলের একটা গর্ভবতী হাতিকে বাজি ভর্তি আনারস খাইয়ে মেরে ফেলা হয়েছে। তো তার উপরেই কিন্তু আজকে আমাদের একটা প্রতিবেদন লিখতে হবে। তো দেখো, প্রতিবেদন লেখার সময় আমাদের কিছু বৈশিষ্ট্য বা নিয়ম মানতে হয়। তো প্রথমেই বলি, এই প্রতিবেদন কিন্তু দু ধরনের হয়। একটি কি হয় প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আর একটি সংবাদপত্রের প্রতিবেদন। আবার এই সংবাদপত্রের প্রতিবেদনও কিন্তু দু ধরনের হয়। একটি কি সাধারণ প্রতিবেদন, আর একটি সম্পাদকীয় প্রতিবেদন। তো এই দুটো প্রতিবেদন লেখার নিয়ম একই, কিন্তু যখন আমরা 3 স্টেপে লিখব সেই লেখার নিয়মটা একটু আলাদা। যখন লিখব তখন কিন্তু আমরা বলে দেব। তো প্রথমেই কি করতে হবে, দেখো প্রথমেই এই প্রতিবেদন যখন লিখছি প্রথমে কি করতে হবে, একটা আকর্ষণীয় শিরোনাম দিতে হবে। তো প্রথম নিয়মটি আমার বা বৈশিষ্ট্যটি কি, একটি আকর্ষণীয় শিরোনাম দিতে হবে। শিরোনামটি এমন হবে যাতে যারা পড়ছে তাদের যেন মনে উৎফুল্লতা বা একটা কৌতূহল প্রকাশ পায় যে কি সম্বন্ধে আমার এই প্রতিবেদন। তো সেটা যেন পড়ার জন্য সবাই যেন চেষ্টা করে যে আমি দেখি এই প্রতিবেদনের ভেতরে কি আছে। তো নেক্সট দেখো, ভাষা সহজ সরল হবে। দেখো সেকেন্ড নিয়মটি কি আছে, ভাষা সহজ সরল হবে। আচ্ছা বলো তো, কেন ভাষা সহজ সরল দেবো, কেন আমি কঠিন দিতে পারবো না? কারণ কি, সংবাদপত্র কিন্তু শিক্ষিত, উচ্চশিক্ষিত বা কম শিক্ষিত সবাই কিন্তু আমরা পড়ি। তো সেই জন্য যদি আমি ভাষা কঠিন দিই তো তারা তো পড়তে পারবে না। সেই জন্য আমার ভাষা কি করতে হবে, সহজ সরল দিতে হবে। নেক্সট দেখো, 3 নম্বরে আছে এই প্রতিবেদন 3টি ভাগে লিখতে হবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে সংবাদপত্রের প্রতিবেদন এবং সাধারণ প্রতিবেদনের ক্ষেত্রে একটা নিয়মই কিন্তু আলাদা, সেটা এই নিয়মটি। যখন আমি সম্পাদকীয় প্রতিবেদন লিখব তো তার 3টে স্টেপে লিখব। এই 3টে স্টেপের প্রথম স্টেপে থাকবে বর্ণনা, অর্থাৎ যে সম্বন্ধে আমি লিখছি তার বর্ণনাটা আমি দেব। সেকেন্ড স্টেপে থাকবে তথ্য, অর্থাৎ আমি কি সম্বন্ধে লিখছি তার যে তথ্য, অর্থাৎ কোথা থেকে আমি এগুলো পেয়েছি সেই তথ্যটা দিলেই হবে, তথ্য সূত্রও দিতে হবে না। তৃতীয় নম্বরে কি থাকবে, অভিমত থাকবে, অর্থাৎ তোমার নিজের অভিমত সেখানে লিখতে হবে। কিন্তু সাধারণ প্রতিবেদনের ক্ষেত্রে প্রথমে কি থাকবে, প্রথমে কোথায় কখন কিভাবে ঘটনাটি ঘটেছিল, এবং সেকেন্ড স্টেপে কি থাকবে, তথ্য এবং তথ্যসূত্র। অর্থাৎ দেখো, সম্পাদকীয় প্রতিবেদনের ক্ষেত্রে কিন্তু তথ্যসূত্রটা দিতেও পারো নাও দিতে পারো, সেটা তোমার ব্যাপার, তথ্যটা দিলেই হবে। কিন্তু যদি আমি সাধারণ প্রতিবেদন লিখি সেক্ষেত্রে কিন্তু আমার তথ্যসূত্র মাস্ট দিতেই হবে ওটা। দেখো, আর শেষে গিয়ে কি করছি, সাধারণ প্রতিবেদনের ক্ষেত্রে তোমার কিন্তু নিজেকে কোনো রকম কথা বলা যাবে না, অর্থাৎ নিজে উজ্জ্ব থাকবে। কিন্তু যখন আমি সম্পাদকীয় প্রতিবেদন লিখছি সেক্ষেত্রে কিন্তু নিজের অভিমত তুমি দিতেই পারো। নেক্সট দেখো, অর্থাৎ 3 নম্বর নিয়মটি কিন্তু আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। দেখো 4 নম্বরে কি আছে, ঘটনাটি সত্য হবে, অর্থাৎ যে সম্বন্ধে আমি লিখছি সেই ঘটনাটা কিন্তু সত্য ঘটনার ওপরেই আমাকে লিখতে হবে। 5 নম্বরে দেখো, 5 নম্বরে কি আছে, 5 নম্বরে আছে কোনো ইংরেজি শব্দ ব্যবহার করা যাবে না। অর্থাৎ আমি তো লিখছি কি বাংলা, সেজন্য আমার বাংলা ওয়ার্ডই ব্যবহার করতে হবে বা বাংলা শব্দ ব্যবহার করতে হবে, সেখানে ইংরেজি কোনো শব্দ ব্যবহার করা যাবে না। তো দেখো, এই নিয়মগুলো ফলো করে আমি একটা প্রতিবেদন লিখেছি। সেটা কিভাবে লিখেছি, সেইভাবেই যে তোমাদের লিখতে হবে এমন কিন্তু না, আমি এই নিয়মগুলো ফলো করে লিখেছি। সেটা তোমরা দেখো, সেই রকমভাবে তোমরা অন্য কোনো প্রতিবেদন লেখার চেষ্টা করো। ঠিক আছে, চলো। তো দেখো, যেহেতু বলেছিলাম যে কেরলের হাতি মারা গিয়েছে, গর্ভবতী একটা হাতিকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার উপরে আজকের প্রতিবেদন। তো সেক্ষেত্রে দেখো, আমি নাম দিয়েছি কি, বাজি ভর্তি আনারস খাইয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে কেরলের গর্ভবতী হাতিকে।
তো তোমরা কিন্তু অন্য নামও দিতে পারো। আমি এটা দিয়েছি বলে যে তোমাদেরকে দিতে হবে এমন কোনো কিছু না, তোমরা অন্য কিছু দিতেই পারো। তো নেক্সট দেখো, এই শিরোনামটি কিন্তু ঠিক মাঝ বরাবর হবে, ঠিক আছে? অর্থাৎ শিরোনামটি এই জায়গা হবে। শিরোনাম। তো দেখো, সম্পাদকীয় প্রতিবেদনের ক্ষেত্রে নিজস্ব সংবাদদাতা, স্থান, তারিখ এগুলো চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু এটা দুটো ক্ষেত্রেই হয়, দিতেও পারো নাও পারো। তো আমি দিয়েছি। তো দেখো আমি লেখা স্টার্ট করেছি। দেখো, মানুষ যে এই পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর জীব আরও একবার তার প্রমাণ মিলল হাতে নাতে। বিখ্যাত অভিনেতা রাজেশ খান্না অভিনীত হাতি মেরে সাথী সিনেমা দেখানো হয়েছিল কিভাবে একটি হাতি মানুষের ভালোবাসায় তার জীবন দিতে পারে। অর্থাৎ দেখো, প্রথমেই আমি কি লিখেছি, দেখো এখানে কিন্তু নিষ্ঠুর এই বানানটা কিন্তু ভুল আছে। নিষ্ঠুর বানান কি? ঠিক আছে। তো দেখো, হাতি, যেহেতু আমাদের এই টপিকটা আজকে হাতির ওপরেই, তো সেখানে আমি কি বলেছিলাম যে সম্পাদকীয় প্রতিবেদন যখন আমি লিখছি তখন কিন্তু আমাকে বর্ণনা দিতে হবে। তো সেই জন্য আমি এখানে কি করেছি, দেখো হাতি দিয়েই প্রথমে কিন্তু বুঝিয়েছি যে মানুষ কতটা নিষ্ঠুর। শিরোনামটিও কিন্তু আমি সেই জন্য হাতির ওপরেই দিয়েছি, তাই তো? কেরলের হাতি দুর্ঘটনা কিভাবে হয়েছে না, বাজি আনারসের মধ্যে বাজি পুড়ে তারা খাইয়েছে, সেই জন্য গর্ভবতী হাতিটা মারা গিয়েছে। তো আমার শিরোনামটি এর সঙ্গে রিলেটেড আছে। তারপরে আমি কি দিলাম, যে মানুষ কত নিষ্ঠুর। কেন মানুষ নিষ্ঠুর? কারণ কি, আগে যে আমরা জানি যে একটা সিনেমা আছে রাজেশ খান্নার অভিনীত, যার নাম কি, হাতি মেরে সাথী। তো এই সিনেমায় দেখবে মানুষের ভালোবাসা, একটা হাতি মানুষের ভালোবাসায় যে তার জীবন দিতে পারে, এটা কিন্তু তার হাতিটি প্রমাণ দিয়েছিল। কিন্তু এখন আমরা কি করেছি, একটা হাতির প্রাণ নিয়েছি, তাই না? এই জন্য মানুষ নিষ্ঠুর। তো নেক্সট দেখো, আর আজ আমরা দেখলাম কিভাবে মানুষ শুধুমাত্র নিজের প্রতিহিংসায় বশে প্রাণ কেড়ে নিতে পারে এক সন্তান সম্ভবা মা হাতির। তো বুঝতেই পারছো যে কেন আমি নিষ্ঠুর বলেছি। তো নেক্সট দেখো, ঘটনাটি ঘটেছে কোথায়? আমাদের দেশে, তাও আবার শিক্ষার সর্বোচ্চ স্থানে থাকা কেরালায়। তো তোমাদেরকে বলেছিলাম বর্ণনা দিতে হবে, কোথায় হয়েছে ঘটনাটি। কোথায় হয়েছে ঘটনাটি? দেখো, কেরালায় হয়েছে। কি সম্বন্ধে আমি এটা বলতে চাইছি? হাতি সম্বন্ধে বলতে চাইছি। কি হয়েছে ঘটনাটি? এক সন্তান সম্ভবা মা হাতিকে হত্যা করা হয়েছে, দেখো তার প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, তাই না? তাহলে কি বিষয়ে আমি ঘটনাটি বললাম সেটা আমার বলা হয়ে গেল। প্রথম স্টেপে আমার কি ছিল বলা, 3টে স্টেপ হবে। 3টে স্টেপে কি কি লিখতে হবে? প্রথম স্টেপে আমি কি বলেছিলাম, দেখো প্রথম স্টেপে বলেছিলাম বর্ণনা, অর্থাৎ ঘটনার বর্ণনা দিয়েছি। ঘটনার বর্ণনা, কি ঘটনা? মা হাতিকে মেরে ফেলা হয়েছে। কোথায় হয়েছে না, কেরালায় হয়েছে। তাহলে আমার প্রথম স্টেপ মিলে গেল। সেকেন্ড দেখো, সেকেন্ড স্টেপে আমি বলেছিলাম আমাকে তথ্য দিতে হবে কিভাবে মারা গিয়েছে। তথ্য দেখো তবে এই স্টেপে তথ্য আছে কিনা। বিস্ফোরকে ঠাসা ফল খেয়ে অসহনীয় যন্ত্রণায় মৃত্যুবরণ করে কেরালার বুনো হাতি, কেরালার এক বুনো হাতি। এক বুনো হাতি। আন্দাজ 15 বছর বয়সী হাতি যতদিনে বন বিভাগের নজরে আসে তার অন্তত 2 সপ্তাহ আগে জখম হয় সে। অর্থাৎ দেখো হাতিটির বয়স কত ছিল? 15 বছর। স্থানীয়
বনকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে যে কেরালার মালাপ্পুরম, এই মালাপ্পুরম পয় পয়ে হবে, ঠিক আছে, পয় পয় জেলার একটি বুনো হাতি লোকালয়ে চলে আসে খাবারের অভাবে। অর্থাৎ দেখো তথ্য, দেখো আমি এখানে তথ্য দিতে বলেছিলাম, তো দেখো আমি তথ্য দিয়েছি। তথ্য সূত্রটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, দেখো আমি দিয়েছি যে বনকর্মীদের দেয়া তথ্য। তো সেক্ষেত্রে সবসময় যে এরকমভাবে তথ্য পাবো তা কিন্তু নাও হতে পারে, ঠিক আছে। তো দেখো কি বলেছি, যে বিস্ফোরকে ঠাসা ফল খেয়ে অসহনীয় যন্ত্রণায় মৃত্যুবরণ করে কেরালার এক বুনো হাতি। হাতিটার বয়স কত ছিল? 15 বছর বয়সী। আমরা জানি যে বুনো হাতি সাধারণত কি করে, বন বিভাগ যারা আছে তারা কিন্তু তাদেরকে নিয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে এই বন বিভাগের নজরে কিন্তু আসেনি, যখন এসেছে তখন কিন্তু 2 সপ্তাহ আগে সে জখম হয়ে রয়েছে। স্থানীয় বনকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে যে কেরালার মালাপ্পুরম জেলায় একটি বুনো হাতি লোকালয়ে চলে আসে। কিসের জন্য এসেছিল? খাবারের অভাবে, ঠিক আছে। নেক্সট দেখো লিখেছি, ইচ্ছাকৃতভাবে কেউ হাতিটিকে বিস্ফোরক ঠাসা ফল খেতে দিয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ কেন এই ঘটনাটা বলা হয়েছে যে ইচ্ছাকৃতভাবে কেন দিয়েছিল, যে কেন তাকে সন্দেহ করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে দিয়েছিল কিনা, তার নির্ঘাত কোনো কারণ আছে। দেখো তো কি লিখেছি, কিন্তু আধিকারিকরা বলেছে যে বুনো শুয়োর মারতে এই ধরনের ফল দিয়ে যে ফাঁদ পাতা হয় সেই ফল খেয়ে থাকতে পারে এই হাতিটি। এমন সম্ভাবনা প্রবল, যথেষ্ট প্রবল। কারণ কি, এই সমস্ত অঞ্চলে বুনো শুয়োরের প্রচণ্ড উৎপাত। তো এই শুয়োর মারতে সেখানকার বাসিন্দারা সাধারণত কি করে থাকে, এই ফলের মধ্যে তারা কিন্তু বাজি পুড়ে রাখে। এই সেই বাজি খেয়ে যে হাতিটা মারা গিয়েছে কিনা সেই ব্যাপারে কিন্তু হতেই পারে, মানে এই ঘটনা ঘটতেই পারে, এই সম্ভাবনা কিন্তু প্রবল। তো সাধারণত কোথায় কোথায় ঘটনাটাকে এরকম ঘটে থাকে দেখো, সাধারণত কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, এই সব জুড়ে কি হয়, এই ধরনের ফাঁদ হামেশাই পেতে থাকেন গ্রামবাসীরা, যার ফলে এর আগেও একবার মৃত্যু হয়েছে বুনো হাতির। তো দেখো এই যে বুনো হাতির মৃত্যু হয়েছে, এই যে ঘটনাটা, এর আগেই কিন্তু দেখো আগের স্টেপে আমি কি বলেছি, যে খতিয়ে দেখা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে কেউ মেরে ফেলেছে কিনা। এই লাইনটা যখন আমি বলেছি তার তো কারণ আমাকে দেখাতে হবে, যে আমি এই লাইনটা তো বলতে পারি না যে কিভাবে হাতিটাকে মেরে ফেলা হয়েছে, বা এরকমভাবে আমি কারোর পরে দোষ চাপিয়ে দিতে কখনোই পারি না, তাই না? তো সেক্ষেত্রে দেখো আমি কিন্তু তথ্য দিয়েছি নেক্সট স্টেপে যে কেন আমি এই ঘটনাটা বললাম। কারণ কি দেখো বলেছি যে আধিকারিকরা বলেছেন, আমি বলিনি। আধিকারিকরা কি বলেছেন, যে বুনো শুয়োর মারতে এই ধরনের ফল দিয়ে যে ফাঁদ পাতা হয় আর সেটা খেয়ে যে হাতিটা যে মারা যায়নি এর তো কোনো প্রমাণও নেই, তাই না? তো সরি, কেরালার, কর্ণাটক, তামিলনাড়ু এই ধরনের ফাঁদ হামেশাই পাতা থাকে, যার ফলে কি হয়, এর আগেও কিন্তু একবার একটা বুনো হাতি এইভাবে মারা গিয়েছে। তো এই ঘটনার কারণেই তার মুখের ভেতরের অংশ, জিভ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তো আমরা জানি যে বাজি ভর্তি খেয়েছে যেহেতু আনারসটি, তো এই ঘটনা ঘটতেই পারে। অসহ্য যন্ত্রণা ও খিদের জ্বালায় হাতিটি সারা গ্রামে জল খুঁজতে থাকে। তো সাধারণ এই ঘটনা ঘটতেই পারে, তাই না? তো এই ঘটনা যখন হয়েছে তো তার তো যন্ত্রণা হবে, আর কি হবে, তার যেহেতু ধরো তার মুখের ভেতরে এরকম অবস্থা, তো সে সাধারণভাবে কিন্তু তার খিদে পেলেও সে কিন্তু খেতে পারবে না। তো জল খুঁজতে থাকে একটু সুরাহার আকুতিতে। শেষমেশ স্থানীয় বেলিয়ারি নদীতে নেমে মুখ ডুবিয়ে বসে থাকে যাতে অন্তত পেটের সন্তানটি বাঁচে। সেও তো প্রাণী, হাতিও তো প্রাণী না? মা যেমন কি করে হাজার চেষ্টা সত্ত্বেও যে মনে করে যে না যাই হয়ে যাক আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তো সেক্ষেত্রে হাতিও তো, সেও তো একটা মা, তো সেও তো সবসময় চাইবে যে আমার যা হয় হোক, তা আমার মা, আমার সন্তানটি যেন বেঁচে থাকে। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। দাঁড়িয়ে থাকা অবস্থায় মোহন এবং তার রেসপন্স টিমের
সতীর্থরা খুঁজে পান হাতিটাকে এবং তাকে উদ্ধার করার চেষ্টাও করতে থাকেন। অর্থাৎ এরা কারা? প্রথমেই বলা হয়েছিল যে বন বিভাগের কর্মীরা তাকে কিন্তু খুঁজে পেয়েছিল 2 সপ্তাহ পরে, তাই না, যখন সে জখম হয়ে গিয়েছিল। তো তাকে আবার কোথাও খুঁজে পাওয়া গেল যখন সে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সে কিন্তু মাথা নিচু করে জলে মাথা ডুবিয়ে শান্তভাবে দাঁড়িয়েছিল। 2টি হাতির সাহায্যে তাকে জল থেকে বের করার চেষ্টা করা হয়েছিল। দেখো হাতিটির ওজন তো তোমরা জানোই যে হাতি অনেক ভারী হয়, তো সেক্ষেত্রে 2টো মানুষের ক্ষেত্রে তো সম্ভব না। তো সেখানে কি করা হচ্ছে, 2টো স্থানীয় হাতি দিয়ে সেই হাতিটিকে বের করার চেষ্টা করা হয়েছিল জল থেকে, কিন্তু সেক্ষেত্রে সে কি করছিল, তেড়ে আসছিল। নেক্সট দেখো 48 ঘন্টা এইভাবেই একই জায়গায় দাঁড়িয়ে থাকার পর 27শে মে বিকেলে শরীরের গভীর আঘাতের কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে, অর্থাৎ হাতিটি মারা যায়। মৃত্যুর পর বনকর্মীর লোকেরা সব দেহ নিয়ে যায়। অর্থাৎ জানো যে হাতি যখন মারা গেছে তো বনকর্মীর লোকরা সেখান থেকে তার মৃতদেহটা নিয়ে যায়। নিয়ে গিয়ে কি করেছে, যে বন বিভাগের ডাক্তার ময়নাতদন্ত করার পরে জানান খুব শীঘ্রই এই হস্তি একটি শাবকের জন্ম দিত। অর্থাৎ তখন তারা জানতে পেরেছে, তার আগে কিন্তু বুঝতে পারেনি যে হাতিটি সন্তান সম্ভবা ছিল। যখন হাতিটি মারা যায় এবং তাকে নিয়ে যাওয়া হয় বন দপ্তরে, সেই সময় তখন যে তাকে ময়নাতদন্ত করা হয়, সেক্ষেত্রে রিপোর্ট যেটি আসে সেটি থেকে জানা যায় যে সেই হাতিটি খুব শীঘ্রই একটি শাবকের জন্ম দিত। আমরা জানি যে হাতির একটি বাচ্চা হতে কত বছর লাগে, কত বছর পর হয় সেটা তোমরা জানো আশা করি। তো সেই জন্য এই সংবাদ পাওয়া মাত্রই সারা বিশ্ব ধিক্কারে ফেটে পড়ে। মা হাতির যন্ত্রণার কথা চিন্তা করে শিউরে ওঠে সবাই। তো দেখো সেকেন্ড স্টেপ কিন্তু আমার এই পর্যন্তই, আমি তথ্য দিয়েছি, ঠিক আছে। তো নেক্সট স্টেপে কি আমি কি লিখব, এর ক্ষেত্রে আমি তথ্য যা যা লাগবে আমার যতটা সাধ্য দিলাম। এরপরে আরও অনেক তোমরা কিন্তু দিতে পারো, কিন্তু আমাদের কি করতে হবে, ওয়ার্ড মেনটেন করতে হবে। তো সেক্ষেত্রে বেশি দিলে তো হবে না, আমাকে ওয়ার্ড মেনটেন করতেই হবে। তো নেক্সট দেখো থার্ড প্যারায় কি দিয়েছি, থার্ড প্যারাতে আমাকে কি লিখতে হবে, অভিমত। অভিমত দিতে হবে। তো এই প্যারাতে এই আমি যা লিখেছি তোমরা যে এইগুলোই লিখবে এমন কিন্তু না। তো দেখো কি লিখেছি আগে দেখো সেটা। কেরলের এই নৃশংস হত্যা আর একবার মনে করিয়ে দিল মানুষ নিজের উল্লাস আর প্রতিহিংসার জন্য কতটা নির্মম হতে পারে। হাতিটির পোস্টমর্টেম করেন যে সরকারি ফরেস্ট ভেটেরিনারি অফিসার, সেই ডাক্তার ডেভিড আব্রাহাম বলেন বিস্ফোরণের প্রভাবে ভয়াবহভাবে জখম হয় তার ওপরের এবং নিচের চোয়াল। তো এর আগেও কিন্তু আমি এই কথাটা বলেছিলাম যে তার ভেতরের অংশ, তার মুখের ভেতরের অংশ কিন্তু পুড়ে যায়, তাই না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখো ডাক্তারও কিন্তু সে কথাই বলেছে, তার পোস্টমর্টম রিপোর্ট কিন্তু তাই বলেছে যে বিস্ফোরকের প্রভাবে ভয়াবহভাবে জখম হয় তার ওপর এবং নিচের চোয়াল। মুখটা পোকায় ভরে গিয়েছিল, জখমের জ্বালায় কয়েক সপ্তাহ কিছু খেতে পারেনি। জল পর্যন্তও না, অত্যন্ত বেশি রকমের দুর্বল হয়ে পড়েছিল সে। সাধারণভাবে যদি না খেতে পারে তবে তো সে দুর্বল হয়েই যাবে, তাই না। তো দেখো এখন একটা প্রশ্ন রয়ে গেল, শিক্ষার হার বাড়ার সাথে সাথে সত্যি কি মানুষের মধ্যে তার মনুষ্যত্ব বাড়ছে, নাকি ওটা কেবলই একটা সংখ্যা মাত্র? মানুষ কি আদেও কোনোদিন প্রকৃতিতে যত্ন শিখবে, নাকি সমস্ত বিবেকবোধ শুধু লোক দেখানো? দেখো আমি কিন্তু এইভাবে শেষ করে দিয়েছি।
এইভাবে তুমি যখন নিজের অভিমত প্রকাশ করছো, যেহেতু এটা আমাদের একটি সম্পাদকীয় সংবাদপত্রের মাধ্যমে রিপোর্ট বা ধরো প্রতিবেদন, তো সেক্ষেত্রে কিন্তু আমার এটা কি করতে হবে, নিজের অভিমত যাচাই করতে হবে বা নিজের অভিমত আমি সেখানে দিতে পারি। তো এখানে এমন এমন অভিমতগুলো দেবে যাতে লোককে ভাবায়। তো এরপরে কিন্তু তোমার নাম্বার ডিপেন্ড করবে যে তুমি কতটা এই বিষয়ে গভীরভাবে লিখতে পেরেছো। তো দেখো আমি কিন্তু শেষে গিয়ে প্রশ্ন দিয়েছি যে আদৌ কি এটা হতে পারে, এইভাবে দেখো আমি কিন্তু আমার কনফিউশন রেখেছি। তো তোমরা কিন্তু এই যে প্রশ্নবোধক বা বিস্ময়সূচক এই চিহ্নগুলো কিন্তু ইউজ করে তোমরা এটা করবে। তো দেখো আমি প্রথমে যে পয়েন্টগুলো বলেছিলাম বা বৈশিষ্ট্যগুলো বলেছিলাম, আমার এই প্রতিবেদনের মধ্যে কিন্তু আমি প্রত্যেকটা ফলো করেছি। তো এইভাবে তোমরা কিন্তু যদি লেখো তো ভালো নাম্বার কিন্তু ক্যারি করতে পারবে। আশা করি আজকের প্রতিবেদনটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।